আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মূলত মিডিয়ার যে ভূমিকা, বর্তমান রাজনীতি ঘিরে মিডিয়া যেই অবস্থান নিয়েছে সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। কথাগুলো না বললেই নয়, সেজন্যই বলছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। মিডিয়া বা এখন টিভি চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই একটা বিষয় খুব চোখে পড়ছে, সেটা হচ্ছে দেখেন, যদি আমি বলি টক শো ভিত্তিক যদি কোনো কথা বলি, সেটা দেখেন যে কাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং কিভাবে একটা টক শোকে সাজানো হচ্ছে, এবং প্রতিপক্ষ এবং পক্ষ একটা সুন্দর সাজানো হচ্ছে। সেখানে যারা হোস্ট থাকছে, সে হোস্ট সহ সেখানে প্রতিপক্ষ ক্রিয়েট করা হচ্ছে একজনকে, 2-3 জন থাকছে হোস্ট সহ, তারা একটা এজেন্ডা নিয়ে টক শো তৈরি করছে। এবং এটা একটা টিভি চ্যানেল নয়, প্রত্যেকটা টিভি চ্যানেলে একই অবস্থা। এবং সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে তারা জামাতকে নিয়ে বা জামাতে কি করেছে, জামাত কোন বক্তব্য দিয়েছে, জামাতের আমির কি বলেছে, জামাতের আমির এটা করেছে, তাদের এজেন্ডা কি, তাদের ইশতেহারের কি সমস্যা, সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং যে বিএনপি পন্থী আসছে বা স্বতন্ত্র যে আসছে, সবাইকে এই জামাতকে নিয়ে প্রশ্ন করছে। বিএনপিকে নিয়ে প্রশ্ন কারো নেই, কাউকে বিএনপিকে নিয়ে আমি প্রশ্ন করতে দেখি না। বিএনপি কি ভুল করছে, বিএনপির এই সমস্যা হচ্ছে না ওই সমস্যা হচ্ছে, বিএনপির ইশতেহারে এই বিষয়গুলো আছে, এগুলো নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা কিছুই নেই। সব জামাতকে কেন্দ্র করে। এই জায়গায় প্রবলেমের শুরু। জামাতকে নিয়ে এত চিন্তা কেন? আমার একটা জিনিস মাথায় ধরে না, জামাতকে নিয়ে এত প্রবলেম কোথায়? জামাত একক ছত্রভাবে আমি মনে করি এখন প্রত্যেকটা বিষয়ের সাথে তারা লড়ছে। এখন আপনারা যারা ভিডিও দেখছেন, সেখানে আমি একটা জিনিস বুঝে গেছি এতক্ষণে, যে আপনারা আমাকে মিন করছেন, আপনি নিঃসন্দেহে জামাতের লোক, তাই জন্য এ কথা বলছেন। বাট একটা জিনিস আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, মিডিয়াকে কিভাবে সাজানো হয়েছে? মিডিয়া তো এভাবে বলার চেষ্টা করছে বিএনপির কোনো প্রবলেম নেই, ইশতেহারও প্রবলেম নেই, এবং বেশ কিছু সাংবাদিক তাদের পক্ষে খুব সুন্দর সুন্দর বয়ান দিচ্ছে, যাদের কি না আগে শোনা যেত তাদের বিরুদ্ধে। তার মধ্যে একজন হচ্ছে শাহেদ আলম সাহেব। উনি খুব বাজে বাজে ভাবে এই তারেক রহমানকে অনেক কথা বলেছিল। এই বিষয়টা আমরা সবাই জানি। কিন্তু একটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করেন, একটা দলকে যদি মিডিয়া মেকানিজম দিয়ে, ডিজিএফআই এর যে মেকানিজম, এটাকে সাজিয়ে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়, তখনই কিন্তু প্রবলেমের শুরু হবে। কারণ বাংলাদেশ আবারও সেই স্টাইলে চলে যাচ্ছে। কোন স্টাইল? আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আওয়ামী লীগ আমলে দেখতাম আওয়ামী লীগের এক পক্ষের কিছু লোক নিয়ে এসে বিএনপি 2-1জনকে নিয়ে এসে বা একজনকে নিয়ে এসে উপস্থাপক থেকে শুরু করে সবাই বিএনপির লোকদেরকে একদম হেস্তনেস্ত করত। সেম জিনিসটা এখন ঘটছে। মানে আওয়ামী লীগ যে কাজটা করেছে বা আওয়ামী লীগ যে সেট আপ সাজিয়েছিল, মিডিয়া এবং গোয়েন্দা সংস্থা দিয়ে টক শো কন্ট্রোল করা বা এজেন্ডা সেট করা, কাদেরকে আনতে হবে, কিভাবে আনতে হবে, এই বিষয়গুলোকে সাজিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আওয়ামী লীগ তৈরি করেছিল। এখন আমার প্রশ্ন, এই জিনিসগুলো যদি আপনারা আবার শুরু করেন, আবার যদি এই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার। ব্যাপারটা সিম্পলি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমি যেটা বলার চেষ্টা করছি, ফ্যাসিজমের সময় যে কাজটা হয়েছে, যে বিএনপিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হতো, সেখানে এসে ইচ্ছা মতো তাকে বেইজ্জতি করতো। আপনারা যারা টক শোটা দেখতেন, আওয়ামী লীগ পন্থী সব লোক নিয়ে এসে তাদেরকে কি পরিমাণ ব্রাশ ফায়ার করা হতো, এবং সেগুলো ছিল সাজানো গোছানো ডিজিএফ এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মোটামুটি টক শোগুলো কিভাবে সাজানো হতো। আমরা কি দেখতে পাচ্ছি? এখন সেম ঘটনাটাই ঘটছে। দেখুন, জামাতের লোকদেরকে নিয়ে এসে তারা তো বিভিন্ন রকম বেইজ্জতি,
ইভেন হোস্ট থেকে শুরু করে তারা এই বেজ্জতি চলমান রাখে। এবং সেটা কিন্তু তার থেকে বড় ডেঞ্জারাস যে বিষয়টা হচ্ছে যে তাদের ডিসকাশনের পয়েন্টগুলো জামাতকে নিয়ে থাকে, জামাতের সমস্ত বিষয় নিয়ে তাদের আলোচনা থাকে। তারেক রহমান এখন শুদ্ধ একদম ব্যক্তি হয়ে গেছে, তার কোনো দোষ নেই, তারেক রহমান সম্পর্কে কোনো সমস্যা নেই। তারেক রহমান যেই ইস্তেহার দিয়েছে সেটা নিয়েও আলোচনার কোনো বিষয় নেই। সব সমস্যা হচ্ছে যে জামাতকে নিয়ে। এখন এটা কি ভয় থেকে করছে মিডিয়া? চিন্তা করছে যে জামাত ক্ষমতায় চলে আসলে তারা মিডিয়া অনেক বড় বিপদে পড়বে, বিষয়টা এরকম? বা জামাত ক্ষমতা আসার একটা পূর্বাভাস পাচ্ছে, বিষয়টা কি এভাবে চিন্তা করছে? এখন যদি মিডিয়া তার চরিত্র চেঞ্জ না করে তাহলে 24টা দরকার কি ছিল? আমার প্রশ্ন হলোটা। শেখ হাসিনা যেভাবে ছিল, যেভাবে মিডিয়াকে কন্ট্রোল করে একচ্ছত্রভাবে যে রাষ্ট্র কায়েম করতে তারা চেয়েছিল, তাহলে এখনো যদি সেম স্ট্র্যাটেজি, সেম প্যাটার্নে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে এমন রাষ্ট্রের আসলে কোনো প্রয়োজন নেই। কারণ তারেক রহমান ইটসেলফ অনেক প্রবলেম। কারণ তারেক রহমান বাংলাদেশ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তারেক রহমান বাংলাদেশ নিয়ে কোনো কিছু চিন্তাই করেনি। তার আসার পরে বক্তব্যগুলো একদম পরিষ্কার। সে চট্টগ্রামকে আবার বাণিজ্যিক রাজধানী বানাবে, সে কুমিল্লাতে আরেকটা ইপিজেড দিবে, সে রংপুরে তিস্তা ব্যারেজ বানাবে। তাহলে কি প্ল্যান? আই হ্যাভ এ প্ল্যান। এগুলো নিয়ে কিন্তু কারো বক্তব্য নেই। আমি মনে হয় 200-র উপরে এমন ভিডিও আমি দেখেছি, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন চমৎকারভাবে জান্নাতের টিকিট বিক্রি করছে বিএনপি। সেগুলো নিয়ে কোনো কথা নেই। জামাতকে সেই দোষী করে প্রত্যেক দিন আপনার মিডিয়াতে হোস্টরা আক্রমণ করছে এমন প্রশ্নে। ক্লিয়ার? মেসেজটা ক্লিয়ার। তাহলে কার জন্য মিডিয়া কাজ করছে সেটাও কিন্তু পরিষ্কার। তাহলে মিডিয়া বিএনপিকে প্রশ্ন করছে না, প্রশ্ন করছে কাকে? জামাতকে। বিএনপির একজন ভদ্রলোক, ঠাকুর নামে সম্ভবত, আমার ঠিক নামটা মনে আসছে না, তো সেই ভদ্রলোক বলছে যে ইহুদি প্রস্টিটিউটরা এই নেকাব পড়তো, এটা মুসলমানদের নেকাব না। আপনি আর কোনো উদাহরণ পেলেন না, বা আমি ধরলাম না, আমি এটা ধরলাম না। কিন্তু মিডিয়া এটা নিয়ে কখনো প্রশ্ন করেছে? কোনোদিন করেনি। প্রশ্নটা কি? জামাতের আমির হ্যাক হওয়া একটি পোস্ট। আপনাকে তো একটা উপাদান ব্যবহার করতে হবে। এখন অনেক বুদ্ধিজীবী হয়েছে যারা আওয়ামী লীগের সময় বিএনপিকে অনেক গালাগাল করেছে, এরাও দেখি এখন বিএনপির বুদ্ধিজীবী হয়েছে। মানে আমার কথা হচ্ছে, আমি যদি জামাতের খুব ভালো একজন ক্রিটিক হতে পারি, তাহলে আমি একজন সাচ্চা সুশীল। জামাতকে নিয়ে কথা বলতে পারলে আমি হলাম সুশীল, আমি হলাম বাঙালি, আমি হলাম সমাজের উচ্চ শ্রেণীর একজন প্যাটার্নের লোক। এই অবস্থা বর্তমান বাংলাদেশে। জামাত আসবে না আসবে এটা জনগণের উপরে ছেড়ে দেন। আপনার জামাতকে নিয়ে এত ডিসকাশন, জামাতই কোনো ক্ষতি করতে পারছেন? আমি মনে করি বাংলাদেশের মানুষ এতটা বোকা নয়। কেন? সেটা হচ্ছে, আপনি একটু দেখেন, সুন্দর করে মিলিয়ে দেখেন। জামাতকে 16-17 বছর এতভাবে রাজাকার থেকে শুরু করে যা যা অপপ্রচার, রক কাটা, তারপর খুন করা, বাসে আগুন দেওয়া, অগ্নিসংযোগ করা, এত অপবাদ দেওয়া পরেও জামাতের কোনো অংশে কিছু কমানো করতে পারেনি বর্তমানে। কারণ সাধারণ মানুষ সেটা বোঝার চেষ্টা করছে, তা কারা বারবার জুলুমের শিকার হয়েছে। ইভেন এখন পর্যন্ত তাদেরকে নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। মূলত তারা সেটা করছে না, কিন্তু এখনের মিডিয়া, এখনের রাজনৈতিক দলগুলো সেই জামাতকে নিয়ে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এটাই কিন্তু মানুষের মনে ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছে যে মূলত কারা এই দেশের জন্য ভালো এবং কে সঠিক কে ব্যাঠিক। এটা কিন্তু পরিষ্কার। মানুষের হিউম্যান সাইকোলজি বোঝার জন্য এটাই পরিষ্কার। আমি নির্যাতিত হচ্ছি, একদম ক্লিয়ার। দেখেন, মানুষ এটা এখন বোঝে যে আমি নির্যাতিত হচ্ছি, কিন্তু আপনি আবার আমাকেই বলছেন যে আমি খারাপ। তো মানুষ সে জায়গায় একটা সফট কর্নার সবসময় তৈরি হয়। তাহলে আপনারা অযাচিত মনে, আমার কাছে মনে হচ্ছে আপনারা
জামাতেরই উপকার করছেন। জামাতের উপকার মিডিয়াই করছে, জামাতকে অতিরিক্ত আলোচনা এনে এবং জামাতের বিষয়গুলোকে বা জামাতকে চাপ সৃষ্টি করার মাধ্যমে ভাবা হচ্ছে বা মিডিয়া ভাবছে যে মানুষের মনে বুঝি জামাতকে ডিভাইড করে দেওয়া যাবে। বাট এটা আপনি জামাতকে উপকার করছেন। আমার লাস্ট ওয়ার্ড হচ্ছে, আপনারা মিডিয়া যা করছেন তারেক রহমান পক্ষে হয়ে, তারেক রহমান পক্ষে হয়ে করছেন, কিন্তু মানুষের মনে এটা কিন্তু ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছে তারেক রহমান অ্যাকচুয়ালি কি ছিল, তারেক রহমান কি করেছে, বা তারেক রহমানের বক্তব্যগুলো কোট করছে। সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই তো দেখছে। আপনার মিডিয়াগুলো সেগুলো নিয়ে তো আলোচনা করছেন না। আলোচনা কোথায় করছেন? সেটা হচ্ছে জামাতের আমিরকে নিয়ে, জামাতকে নিয়ে। মানুষ ভাবছে যে ওরা তো এখনো জুলুমের শিকার হচ্ছে, ওদেরকে নিয়ে তো এখনো একটা ষড়যন্ত্র বিদ্যমান। তাহলে জামাতই সঠিক, এই প্রশ্নটা সবারই মনে নাড়া দিচ্ছে। তাহলে আপনারা অযাচিত মনে ঠিক জামাতকে উপকারটা করে দিচ্ছেন। তারপর 12 তারিখ পর্যন্ত আমি আবার অপেক্ষায় রইলাম কে হতে যাচ্ছে বর্তমান বা ভবিষ্যতের কাণ্ডারি।